পালন করে। তাই সেই জয়েনিং করার ক্ষেত্রে আমরা তিনটে পদ্ধতি অবলম্বন করতে পারি, যেটা একটা সিম্পল পদ্ধতি, কমপ্লেক্স পদ্ধতি ও কম্পাউন্ড পদ্ধতি, যেটা বাংলার ক্ষেত্রে আমরা বলি সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। সরল বাক্যের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে, বা সিম্পল বাক্যর ক্ষেত্রে আমরা সাবজেক্টের পর একটি ফিনিট ভার্বকে লক্ষ্য করব বা একটি ফিনিট ভার্ব দেখতে পারবো এবং অবজেক্টিভ থাকতে পারে। এখানে ফিনিট ভার্বটাকে সম্পূর্ণ করার জন্য একটি হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্বও থাকতে পারে বা নতুবা শুধু মেন ভার্বও থাকতে পারে। এখানে শুধুমাত্র একটি ফিনিট ভার্ব বর্তমান থাকবে, অন্য কোনো ফিনিট ভার্ব থাকবে না। তাই সেই বাক্যকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স, যেখানে একটি মাত্র ক্লজ বর্তমান। তাই চলো দেরি না করে আমরা সিম্পল সেন্টেন্স কীভাবে গঠন করতে পারি দেখে নিই। প্রথম যে ট্রিকটি আমরা শিখব সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, PARTICIPL, প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল বিষয়টা কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব, কিন্তু সেটা ভার্বের কাজ না করে সেটা যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে, তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এক্ষেত্রে ভার্বের কাজ করবে না, কারণ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি, কিন্তু তার আগে অবশ্যই একটি বি ভার্ব থাকবে না। তাই এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে চিনতে পারি। এইবার এই প্রেজেন্ট পার্টিসিপলটা কাজ করবে কেমন? অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের। এই ক্ষেত্রে একটি উদাহরণ আমরা দেখে নিতে পারি। সেক্ষেত্রে ধরো, এই ক্ষেত্রে উদাহরণটি আমি দিচ্ছি, সি was tired, TIRED, she was tired, she was tired, she rested for an hour, she rested for an hour। এখানে she was tired and she rested for an hour। এক্ষেত্রে আমরা যদি যোগ করি being tired, she rested for an hour। তাহলে এখানে দেখো বিইং টায়ার্ড, সি রেস্টেড ফর অ্যান আওয়ার। এখানে বিইং টায়ার্ড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, বিইং দিয়ে যোগ করেছি। এই বাক্যটায় যে বিইং দিয়ে যোগ করলাম, তো সেই ক্ষেত্রে এটি ভার্বের কাজ করছে না। এটা কাকে বোঝাচ্ছে? বিইং টায়ার্ড, ক্লান্ত হয়ে। সেটা কে, কার সম্পর্কে বলছে? সি সম্পর্কে। সি রেস্টেড ফর অ্যান আওয়ার। তাহলে এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে এই বিইং টায়ার্ডটা। আর একটা উদাহরণ আমরা অ্যাডভার্বের হিসাবে দেখে নিতে পারি, সেটা হচ্ছে সি স মি, হি স মি, হি র্যান অ্যাওয়ে। তাহলে কী হবে? সিইং মি, হি র্যান অ্যাওয়ে, সিইং মি, হি র্যান অ্যাওয়ে। তাহলে এই বাক্যটাই সিইং মি, হি র্যান অ্যাওয়ে। তার এই যে র্যান, দৌড়ানো, তার দৌড়ানোর কারণটা হচ্ছে সিইং মি, আমাকে দেখাটা। তাহলে এটা হি মানে সে আমাকে দেখেছে, হি র্যান অ্যাওয়ে, তার দৌড়ানোর বিষয়বস্তু হচ্ছে সিইং মি, আমাকে দেখাটা। তাহলে এরকমভাবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে দেখে থাকি। এবার আমাদের বিষয়বস্তু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব কিভাবে এবং কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব। যখন দুটো কাজ একই সঙ্গে ঘটবে বা পরপর ঘটবে, যখন দুটো কাজকে আমরা একই সঙ্গে দেখতে পারবো বা পরপর ঘটবে দেখতে পারবো। যেমন এক্ষেত্রে ছিল হি স মি আর হি র্যান অ্যাওয়ে। এক্ষেত্রে দেখো দুটো কাজ, হি স মি আমাকে দেখলো আর হি র্যান অ্যাওয়ে, দেখার পর সে চলে গেল। দুটো কাজ পরপর ঘটেছে। বা যদি একটা কাজের ফল হিসাবে একটা কারণ এখানে বর্তমান থাকে, যদি এখানে কারণটা উল্লেখ থাকে, কারণটা কি না, সে আমাকে দেখেছে, সে আমাকে পালিয়ে গেছে, কারণটা রয়েছে। যদি কারণ থাকে তাহলে সেই ক্ষেত্রে পরপর কাজ বা কারণ থাকলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যে কর্তা দুটো দেখবে একই রয়েছে,
কর্তা দুটো যদি একই থাকে তাহলে যে ভার্বটি রয়েছে সেই ভার্বের সঙ্গে ডাইরেক্ট আইএনজি যোগ করে দেবে এবং ভার্বের 1 নম্বর রূপের সঙ্গে আইএনজি যোগ হবে, আইএনজি যোগ করে দেবে, তারপরে কমা ব্যবহার করে দ্বিতীয় বাক্যটি লিখে দেবে। তাহলেই আমরা সেই বাক্যটি প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে যোগ করে ফেলবো এবং এই বাক্যটি একটি সিম্পল বাক্য হবে, কারণ এখানে সিং মিটা ভার্ব নয়, ভার্ব হচ্ছে র্যানটা, তাহলে একটি ফিনিট ভার্ব বর্তমান রয়েছে সেটা হচ্ছে র্যান। তাহলে এরকমভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে আমরা বাক্যের জয়েন করতে পারি। এবার আরেকটি প্রেজেন্ট পার্টিসিপলেরই প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল আমরা ইউজ করতে পারি। প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল আমরা কখন ইউজ করব বা কীরকমভাবে ইউজ হয়, যখন দুটো কাজ পরপর ঘটেছে কিন্তু কর্তা দুটো আলাদা। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দ্য সান রোজ, দ্য সান রোজ, তারপর কী ছিল, দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার। দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এখানে সূর্য উদিত হলো এবং কুয়াশা চলে গেল। এখানে দ্য সান রোজ, সূর্য উদয় হলো, এটা ফার্স্ট, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড এটা হচ্ছে সেকেন্ড বাক্য। তাই সেই ক্ষেত্রে যে কাজটি আগে ঘটেছে, যে কাজটি আগে ঘটেছে সেটা পারফেক্ট পার্টিসিপেলে হবে। পারফেক্ট পার্টিসিপেল মানে হচ্ছে পারফেক্ট টেন্সে আমরা কী ব্যবহার করি, হ্যাবের পর ভার্বের 3 নম্বর রূপ ইউজ করি। তাহলে পারফেক্ট পার্টিসিপেল কী করব, হ্যাভটাকে আমরা আইএনজি যোগ করে দেবো, হ্যাভের সঙ্গে আইএনজি যোগ করে দেবো, আর ভার্বের 3 নম্বর রূপ যেমন ছিল তেমনই থাকবে। তাহলে এই ক্ষেত্রে বাক্যটা কি হবে, এই ক্ষেত্রে যেহেতু আমি হ্যাভিং যোগ করেছি, সাবজেক্ট দুটো যেখানে আলাদা রয়েছে তো সাবজেক্টটা যেমন রয়েছে তেমনই লিখব কি না, দ্য সান হ্যাভিং, দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য সান হ্যাভিং রাইজেন কমা দিয়ে দ্য ফগ ডিসঅ্যাপিয়ার। এক্ষেত্রে একটি বাক্য আগে ঘটেছে, যে বাক্যটা আগে ঘটবে সেটা আমরা পাস্ট পারফেক্ট এসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতাম, সেটা টেন্সে শিখে এসেছি, তা সেই টেন্সটার ক্ষেত্রে আমরা হ্যাভিং যোগ করব যে কাজটা আগে ঘটেছে। তো সূর্য আগে উঠেছে তাই ওখানে হ্যাভিং রাইজেন যোগ করলাম, হ্যাভিংয়ের পর 3 নম্বর রূপ। আশা করি এটাও তোমাদের প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপেলটাও বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। এবার দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপেল দিয়েও করতে পারি, আবার প্রেজেন্ট পার্টিসিপেল দিয়েও করতে পারি। সেই বাক্যগুলোর কি, যেগুলোতে বিইং রয়েছে সেটা আমরা প্রেজেন্ট পার্টিসিপেল দিয়েও করতে পারি এবং প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপেল দিয়েও করতে পারি। যেমন ইট ওয়াজ এ হলিডে, ইট ওয়াজ এ হলিডে, ইট ওয়াজ এ হলিডে। We went out for a picnic, we went out for a picnic, we went out for a picnic। তাহলে এক্ষেত্রে কী হবে, ইট এখানে ওয়াজ রয়েছে, তাহলে এখানে সাবজেক্ট দুটো আলাদা রয়েছে, যেহেতু বি ভার্ব রয়েছে তো বি এর সঙ্গে আইএনজি যোগ করলে ইট বিইং এ হলিডে, it being a holiday we went out for picnic। এরকমভাবেও আমরা বাক্যটাকে করতে পারি বিইং যোগ করে। আর যদি কারো মনে হয় যেটা আমি এটা প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপেলই করব, কোনো অসুবিধা নেই, তাই সেক্ষেত্রে ইট হ্যাভিং যোগ করবে, ইট হ্যাভিং আর 3 নম্বর রূপের সঙ্গে বিইং যোগ করবে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপেল দিয়েও বাক্য করতে পারি, আবার প্রেজেন্ট পার্টিসিপেল দিয়েও বাক্য করতে পারি যদি কাজ দুটো পরপর ঘটে বা একটির কারণে দ্বিতীয় কাজটা ঘটে থাকে। কারণ যদি বর্তমান থাকে তা সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপেল বা প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করতে পারি। এটা গেল আমার সিম্পল টেন্স করার ফার্স্ট ট্রিক। এবার চলো আমরা দেখে নিই সেকেন্ড পদ্ধতিটি। সেকেন্ড পদ্ধতিটি কি জানার আগে আমি ইনফিনিটিভ বা জিরান্ড,
ইনফিনিটিভ ও জিরান্ড দুটোকেই দেখে নেব। ইনফিনিটিভ ও জিরান্ড দুটোই কাজ করে কিভাবে না নাউন হিসাবে। একটার ক্ষেত্রে কি হয়, টু এর পর ভার্ব যোগ হয়, টু এর পর ভার্ব যোগ করি। আর একটার ক্ষেত্রে কি হয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি। দেখে মনে হতে পারে এটা প্রেজেন্ট পার্টিসিপেলের মতোই, কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপেল না। এই ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এটা একটি নাউনের কাজ করে, আর টু এর পর ভার্ব যোগ করেও এটি একটি নাউনের কাজ করে। যেমন ধরো একটি উদাহরণ দিয়ে আমি দুটোকেই ব্যবহার করার চেষ্টা করছি। উই গো টু স্কুল, উই ওয়ান্ট টু লার্ন। আমরা স্কুলে যাই, আমরা শিখতে যাই। তাহলে এটাকে আমি যদি সিম্পলি করি তাহলে বাক্যটা হবে উই গো টু স্কুল টু লার্ন। উই গো টু স্কুল টু লার্ন। এখানে টু লার্ন কি না শিখতে, এটা কি নাউনের কাজ করছে। উই গো টু স্কুল টু লার্ন, তাহলে টু লার্ন হচ্ছে একটা নাউনের কাজ করছে, যেটা হলো একটা ইনফিনিটিভ। আবার এটাকে যদি জিরান দিয়ে করি তাহলে হবে উই গো টু স্কুল, উই গো টু স্কুল ফর লার্নিং, ফর লার্নিং। এই বাক্যটাই উই গো টু স্কুল ফর লার্নিং, এই যে লার্নিং ওয়ার্ডটা ইউজ করেছি এক্ষেত্রেও ব্যবহার বোঝাচ্ছে কি না শিখতে। তাহলে এই দুটো ক্ষেত্রেই ইনফিনিটিভ ও জিরান দুই ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি এবং দুটি নাউন হিসাবে ব্যবহার হয়। এবার দেখে নিই এই দুটো বাক্যকে আমরা ব্যবহার করব কিভাবে। চলো ইনফিনিটিভ দিয়ে আগে শুরু করি। ইনফিনিটিভ বাক্যগুলোকে আমরা ব্যবহার করব তখন যখন একটি ভার্বের সঙ্গে অপর ভার্বের কারণ এবং ফল বর্ণনা রয়েছে। একটি কারণ রয়েছে একটা ভার্বে একটা বাক্যে, এবং দ্বিতীয় বাক্যে তার ফলটি বর্ণনা করা হয়েছে। যেমন ধরো হি ইজ he works hard, he wants to pass the exam. He works he works hard, he want to pass, he want to pass in the exam, he want to pass in the exam, he works hard। তাহলে he works hard তার কঠিন কাজ করার হচ্ছে কারণ, ফলটা কি না হি ওয়ান্ট টু পাস ইন দ্য এক্সাম, এটা হচ্ছে ফল, মানে সে কঠিন চেষ্টা করলে সে এক্সামে পাস করতে পারবে। তাহলে এখানে কারণ ও ফল বর্ণনা রয়েছে, সেই ক্ষেত্রে যে কারণটা রয়েছে সেই কারণটা লেখার পর যেটা ফল হবে, ফলাফল যেটা হচ্ছে ফল, সেই ফলটার আগে আমরা টু যোগ করে দিলে পরেই হয়ে যাবে, মানে টু পাস ইন দ্য এক্সাম। তাহলে বাক্যটা হয়ে যাবে কি হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড টু পাস ইন দ্য এক্সাম। তাহলে আশা করি ইনফিনিটিভটা বুঝতে বিশেষ তোমাদের কিছু অসুবিধা হয়নি, কারণ যেখানে কারণ ও ফল বর্ণনা রয়েছে তাহলে সেখানে আমরা ইনফিনিটিভ যোগ করতে পারি। আরেকটি বাক্যের ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ যোগ করি, সেখানে হচ্ছে টু যোগ করা হয়, TOO। এই TOO এর সঙ্গে টু প্লাস যোগ করা হয়। যেমন ধরো হি ইজ উইক, হি ইজ উইক, he cannot walk, he is weak, he cannot walk। তাহলে বাক্যটা হয়ে যাবে he is too weak, he is too weak to walk। এখানে he is too weak to walk। তাহলে এই বাক্যটাতে একটি মাত্র ভার্ব রয়েছে ইজ, এবং ইজকে ব্যবহার করে আমরা টু উইক ও টু ওয়াককে ব্যবহার করে আমরা এই বাক্যটাকে ইনফিনিটিভে প্রকাশ করতে পারলাম। এবার আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখে নেব সেটা হচ্ছে ইনফিনিটিভ ও জিরান্ডের একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা কি সেটা এবার আমরা জেনে নেব। এখানে দেখো জিরান্ড ও পার্টিসিপেলের সমার্থক একটি ওয়ার্ড লেখা আছে, হি হার্ড অফ মাই সাকসেস হি ওয়াজ গ্ল্যাড। তার মানে হি হার্ড অফ মাই সাকসেস হি ওয়াজ গ্ল্যাড, তার মানে সে আমার সফলতার কথা শুনলো এবং সে খুশি হলো। তাহলে খুশি হওয়ার কারণটা হচ্ছে হি হার্ড অফ মাই সাকসেস। তাহলে এই বাক্যটা আমি যদি লিখি হি ওয়াজ গ্ল্যাড টু হিয়ার অফ মাই সাকসেস, যদি আমি বাক্যটা লিখি হি ওয়াজ গ্ল্যাড টু হেয়ার অফ মাই সাকসেস, তাহলে এই বাক্যটার ক্ষেত্রে একটি ভুল হয়ে যাবে।
সেটা কি না, ইনফিনিটিভ সবসময় যে কালেই লেখা হোক, সেটা পাস্ট হোক বা প্রেজেন্ট হোক, এখানে পাস্ট টেন্স রয়েছে, পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স, যখনই আমরা ইনফিনিটিভ ইউজ করব সেই ইনফিনিটিভ ওয়ার্ডটা সেই মুহূর্তে ফিউচার শোনাবে বা সেই মুহূর্তে ফিউচার থাকবে। তাহলে হি ওয়াজ গ্ল্যাড, সে খুশি হয়েছিল, টু হেয়ার মানে শুনতে, মানে শোনার জন্য সে এখানে খুশি হয়েছিল। তাহলে শুনতে মানে সেই সাকসেস শুনেছিল আগে, পরে খুশি হয়েছিল। তাহলে এই বাক্যটা আমরা ইনফিনিটিভে করতে পারবো না, কারণ এটা ফিউচার বোঝাচ্ছে না। তাহলে এটাকে আমরা জিরান্ডি করতে হবে কি না, হি ওয়াজ গ্ল্যাড বাই হেয়ারিং অফ মাই সাকসেস, হি ওয়াজ গ্ল্যাড বাই হেয়ারিং অফ মাই সাকসেস। তাহলে এই বাক্যটাকে আমরা জিরান্ডে করতে পারি। এবং এই বাক্যটাকে আমরা আগে যেটা শিখেছিলাম না, প্রেজেন্ট পার্টিসিপেলও করতে পারি। কীভাবে না, হিয়ারিং অফ মাই সাকসেস, কারণ এটা একটা ঘটেছে, এই কাজটা ঘটার পর এই কাজটা ঘটেছে, সেই ক্ষেত্রে আমরা হিয়ারিং, HEARING, হিয়ারিং অফ মাই সাকসেস, হি ওয়াজ গ্ল্যাড। তাহলে হিয়ারিং অফ মাই সাকসেস এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর বাই হিয়ারিং অফ মাই সাকসেস এটা হচ্ছে জিরান্ড। তাহলে এরকমভাবে আশা করি ইনফিনিটিভ ও জিরান্ড ও প্রেজেন্ট পার্টিসিপল একটা সমন্বয় বুঝতে পারা গেছে। তবু আরেকটি উদাহরণ দিয়ে দিই ইনফিনিটিভ ও জিরান্ডের ক্ষেত্রে, যেটা এই ক্ষেত্রে বুঝতে হয়তো একটু অসুবিধা হয়েছে। আরেকটি উদাহরণ দিলে এই বোঝাটা ক্লিয়ার হবে। যেমন আই ওয়েন্ট টু দ্য হসপিটাল, I went to the hospital. I wanted to see my friend. আমি হসপিটালে গিয়েছিলাম, আমি চেয়েছিলাম আমার বন্ধুকে দেখতে। তাহলে এখানে চেয়েছিলাম বন্ধুকে দেখতে, আমি হসপিটালে গিয়েছিলাম, গিয়েছিলাম তার উদ্দেশ্য কী ছিল না তাকে দেখতে চাওয়া, অথবা আমি ওখানে গিয়েছিলাম সেই উদ্দেশ্য নিয়ে যে তাকে দেখতে পাবো। তাহলে এখানে এর সাপেক্ষে এটা হচ্ছিল ফিউচার। তাহলে ওই ক্ষেত্রে আমি লিখতে পারি যে আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি মাই ফ্রেন্ড। I went to the hospital to see my friend। এখানে টু সি মাই ফ্রেন্ড মানে দেখতে, এটাকে আমি লিখতে পারি ফর সিইং মাই ফ্রেন্ড। তো যেটা আমরা ইনফিনিটিভে করতে পারি সেটা আমরা জিরান্ড দিয়েও করতে পারি, আইএনজি যোগ করে, এবং আইএনজির আগে একটি প্রিপোজিশন বসাতে হবে, সেটা বাক্যের মানে অর্থ অনুযায়ী। তাহলে কেবলমাত্র ইনফিনিটিভটা যে কালে করবে বা যে সময়ে করবে, যে সময়ের সাপেক্ষে অবশ্যই ফিউচার বোঝাবে, এইটা শুধু মাথায় রাখতে হবে। তো চলো এবার আমরা 3 নম্বর নিয়মটা দেখে নিই। 3 নম্বর নিয়মটা খুবই সোজা। 3 নম্বর নিয়মে আমরা শিখব অ্যাপোজিশন। অ্যাপোজিশন কি না, যখন একটা বাক্য একই সাবজেক্টকে বা একই কর্তাকে যখন বোঝাবে বিভিন্ন পদ দিয়ে, যেমন ধরো রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, হি রোট গীতাঞ্জলি। হি রোড গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ওয়াজ দ্য গ্রেট পোয়েট। এখানে রবীন্দ্রনাথ সম্পর্কে বাক্যটা বলেছে ওয়াজ দ্য গ্রেট পোয়েট। অ্যাপোজিশন করতে গেলে অবশ্যই বি ভার্ব থাকবে, এটা মনে রাখতে হবে। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি, রবীন্দ্রনাথ কমা দিয়ে এ গ্রেট পোয়েট ওয়াজ রোড গীতাঞ্জলি। তাহলে আশা করি আমরা অ্যাপোজিশন জিনিসটাও বুঝতে পেরেছি। অ্যাপোজিশন ছাড়া এবার আমরা যে বিষয়গুলি অ্যাপোজিশন ছাড়াও আমরা যে বিষয়গুলি দিয়ে এই বাক্যগুলোকে যোগ করতে পারি সেটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস।
অ্যাডভার্বিয়ালস দিয়েও আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। অ্যাডভার্বিয়ালস, ADVERBIALS, অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস দিয়ে বাক্যগুলোকে যোগ করতে পারি কী করে? হি উইল কাম হেয়ার, হি উইল কাম হেয়ার, হি উইল কাম হেয়ার। ইট ইজ শিওর, ইট ইজ শিওর। তাহলে এই বাক্যটাকে যদি আমি অ্যাডভার্বিয়ালস দিয়ে করি তাহলে বাক্যটা হবে হি উইল কাম হেয়ার শিওরলি, হি উইল কাম হেয়ার শিওরলি। এই যে LY যোগ করলে এই বাক্যটাকে জয়েন করে দিতে পারলাম, বাক্যের মানে বোঝাতে পারলাম, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। আবার ধরো এটাও হতে পারে যে ফাদার এন্টার্ড ইনটু দ্য রুম, ইট ওয়াজ সার্টেন, ফাদার এন্টার্ড ইনটু দ্য রুম, ইট ওয়াজ সার্টেন। তাহলে সার্টেনলি ফাদার এন্টার্ড ইনটু দ্য রুম, সার্টেনলি বা সাডেনলি, ইট ওয়াজ সাডেন, SUDDEN, সাডেন। ফাদার এন্টার্ড ইনটু দ্য রুম, ইট ওয়াজ সাডেন। তাহলে কী হবে? সাডেনলি ফাদার এন্টার্ড ইনটু দ্য রুম। তাহলে এরকমভাবে আমরা অ্যাডভার্বিয়ালস যোগ করে বাক্যগুলোকে যোগ করতে পারি। এছাড়াও আরেকটি ভাবে আমরা বাক্য যোগ করতে পারি, সেটা হচ্ছে নাউন দিয়ে। হি ইজ ইল, অ্যাডভার্বিয়ালস ছাড়াও নাউন দিয়ে আমরা বাক্যকে যোগ করতে পারি, নাউন বা নমিনাল কম্পাউন্ড। নমিনাল কম্পাউন্ড বা নাউন দুটো দিয়ে আমরা বাক্যকে যোগ করতে পারি। নাউন দিয়ে একটা উদাহরণ দেখে নিই, তারপর নমিনাল কম্পাউন্ড দিয়ে আমরা আরেকটি উদাহরণ দেখব। দেখো নাউন দিয়ে আমরা যদি বাক্যটাকে দেখি তাহলে হবে হি ইজ ইল, হি ইজ ইল, সে অসুস্থ। আর হি স্টিল ওয়ার্কস, হি স্টিল ওয়ার্কস। তাহলে এই বাক্যটার অর্থ বুঝে নাউন দিয়ে করতে হবে। সে অসুস্থ, সে তখনও কাজ করছে। তার মানে ইনস্পাইট, ইনস্পাইট তখন ব্যবহার হয় মানে তবুও, ইনস্পাইট অফ হিজ ইলনেস। এই যে ইল শব্দটাকে আমি করে দিলাম ইলনেস, অসুস্থতা। ইনস্পাইট অফ হিজ ইলনেস হি ওয়ার্কস, ইনস্পাইট অফ হিজ ইলনেস হি ওয়ার্কস। এখানে হি ওয়ার্কস কাজ করছে কি না, তার অসুস্থতার নিয়ম। এখানে ইলটাকে আমি ইলনেসে রূপান্তরিত করলাম, একটি নাউনে রূপান্তরিত করলাম। তাহলে এরকমভাবে আমি নাউন দিয়ে করতে পারি। এবার একটি নমিনাল কম্পাউন্ড দিয়ে যদি একটা উদাহরণ দেখে নিই, যেমন ধরো 5 নম্বর নিয়ম বলতে পারো এটাকে, যে কি না ফাদার, ফাদার বট এ necklace, father bought a necklace, it was made by gold, it was made of gold, sorry, it was made of gold। তাহলে বাক্যটা কি হবে? ফাদার বট এ নেকলেস, ইট ওয়াজ মেড অফ গোল্ড। এটা সোনার তৈরি, এক কথায় সোনার তৈরি নেকলেস। তাহলে ফাদার bought a gold necklace। এই যে এ নেকলেস মেড অফ গোল্ড, এ নেকলেস মেড অফ গোল্ড, এটাকে ছোটো করলে কী হবে? গোল্ড নেকলেস। এরকমভাবেই আরেকটি উদাহরণ দিতে পারি, কি না আই ওয়েন্ট টু এ পার্টি, ইট ওয়াজ অবজার্ভ ফর হিজ বার্থডে। আই ওয়েন্ট টু এ পার্টি, ইট ওয়াজ অবজার্ভড ফর হিজ বার্থডে। তাহলে এক কথায় কী হবে? আই ওয়েন্ট টু হিজ বার্থডে পার্টি, এ পার্টি অবজার্ভ ফর বার্থডে। সোজা কথা কী হবে? বার্থডে পার্টি। তাহলে এরকমভাবে আমরা নমিনাল কম্পাউন্ড ইউজ করেও সিম্পল টেন্স করতে পারি। তাহলে এই সব সিম্পল টেন্সের পদ্ধতিগুলিতে একটি ফিনিট ভার্ব থাকে। এরকমভাবে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। এরকমভাবে জয়েন করতে গেলে আমরা পরবর্তীকালে কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স অবশ্যই শিখব। তবে সিম্পল সেন্টেন্স মাস্টলি
নিডেড ফর রাইটিং। এটাকে শিখতেই হবে, কারণ এটা শিখলে তবে আমরা বাক্যটা সুন্দরভাবে লিখতে পারবো এবং ছোট আকারে প্রকাশ করতে পারবো। তাই ভবিষ্যতে আরও শিখতে বা আরও জানতে স্টে টিউন টু মাই চ্যানেল লার্নিং কোচিং সেন্টার।